আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের সংবিধানের ইতিহাসের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আলোচনা করব, যেটি নাম হচ্ছে ডক্টর মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ। তো এই মামলাটি কিন্তু আমরা দেখব যে বাংলাদেশের পরিবেশ এবং জনস্বার্থ মামলার যে ধারণা, এটা কিন্তু আমূল একটি পরিবর্তন এই মামলার মাধ্যমে আমরা আনতে পেরেছি। যে এখন বর্তমানে আমরা দেখব যে পাবলিক কনসার্নের কোনো মামলা হইলে ওটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টের সামনে আনতে পারি। আমাদের সংবিধানে 102 অনুযায়ী আপনারা জানেন দুই ধরনের এখানে ব্যাপার আছে। একটা হচ্ছে ক্লজ ওয়ান, এখানে হচ্ছে যদি কেউ ফান্ডামেন্টাল রাইট কারো ভঙ্গ হয় সে মামলা করতে পারে। এছাড়া ক্লজ টুতে আমরা দেখবো যে কিছু 5টা রিটের কথা বলা আছে এখানে, যেখানে অ্যাগ্রিভড পারসন মামলা করতে পারে, এরকম 3টা ক্ষেত্রের কথা বলা আছে: ম্যান্ডামাস, প্রহিবিশন এবং হচ্ছে সার্সিওরারি। তো অন্যান্য দুটি মামলা রিট আছে এক্ষেত্রে পার্সোনালি অ্যাগ্রিভ হওয়ার দরকার নাই। তো পার্সোনালি কিংবা আসলে সংক্ষুব্ধ হওয়ার মানে কি, এটার কিন্তু লিবারাল ইন্টারপ্রিটেশন আমরা দেখবো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো মামলাটি শুরু হয় যে ডক্টর মহিউদ্দিন ফারুক যিনি আছেন এই মামলার আবেদনকারী, তিনি হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার অ্যাসোসিয়েশন যেটা আছে বেলার, ওনার ওটা হচ্ছে সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। বাংলাদেশ সরকার এবং অন্যদের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেন যে এই কারণে যে ফ্লাড অ্যাকশন প্ল্যান যেটা ছিল FAB 20 এটার বিরুদ্ধে। তো এই ফ্লাড অ্যাকশন প্ল্যান যেটা ছিল এটা মূলত এরকম একটা প্রকল্প ছিল যেটা টাঙ্গাইল জেলার বাস্তবায়ন করতে হতো। তো এখানে যেটা হতো যে টাঙ্গাইল জেলা এটা নিয়ন্ত্রিত বন্যা পদ্ধতির সিস্টেম এই মামলা ইন্ট্রোডিউস করতে চাচ্ছিল। যে যেটা হচ্ছে এখন বেলার এই ক্ষেত্রে অভিযোগটা কি ছিল? বেলা এই ক্ষেত্রে বললো যে এই যদি এটা আসলে বাস্তবায়ন করা হয়, এখানে 10 লক্ষেরও বেশি মানুষের জীবন এবং জীবিকা, স্থানীয় প্রাকৃতিক সম্পদ এবং উদ্ভিদ ও প্রাণীকুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো তাদের বেলা ক্লেম দ্যাট দ্য প্রজেক্ট ওয়াজ অ্যান্টি এনভায়রনমেন্টাল অ্যান্ড অ্যান্টি পিপল। ইমপ্লিমেন্টেড করা হলে অনেক বেশি আপনারা জানেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আন্ডারে কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা আছে EIA, এটা করতে হয়। এছাড়া অন্যান্য অনেক আইন এটার মাধ্যমে হচ্ছে ভঙ্গ হচ্ছিল। তো যার কারণে আমরা দেখবো যে এখানে মেন আসলে সেন্ট্রাল লিগাল ইস্যু মেনলি দুইটা ইস্যু ছিল। একটা হচ্ছে যে কোনো সংগঠন মামলা করতে পারে কিনা, আর অ্যাগ্রিভড পার্সনের মানেটা কি। দুইটা ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এটার মেইন সেন্ট্রাল ইস্যুটা ছিল। তাহলে এক নম্বর ইস্যুটা যদি আমরা বলি যে বাংলাদেশের সংবিধানের 102 অনুচ্ছেদে ব্যবহৃত যে সংক্ষুব্ধ ব্যক্তির কথাটির অর্থ কি হওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে দুইটা ইন্টারপ্রিটেশন আছে। একটা ট্রেডিশনাল ইন্টারপ্রিটেশন, এটা অনেকটাই সংকীর্ণ বা প্রথাগত ব্যাখ্যা ছিল। এটার মানে অনেকটাই ছিল যে আপনার পার্সোনালি অ্যাগ্রিভ হইতে হবে, আপনার লিগাল কোনো ক্ষতি হইলে, আইনি ক্ষতি বা আইনি অধিকার লঙ্ঘিত হলেই শুধুমাত্র তখন মামলা করা যেত। আর প্রোগ্রেসিভ ইন্টারপ্রিটেশন বা প্রগতিশীল উদার ব্যাখ্যা যেটা ছিল, এটার মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে কনসেপ্ট। তো এটা এক্সপেন্সিভ ইন্টারপ্রিটেশন দিতে হতো, যে এখানে অর্গানাইজেশন যেটা আছে তাদেরকেও রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে মামলা করার অধিকার দেওয়া হলো। তো আপনারা যারা জানেন যে আমাদের কোড অফ সিভিল প্রসিডিওরের কোন অর্ডার 1-এ বলা আছে, অর্ডার 1-এ কোন রুলে রিপ্রেজেন্টেটিভ মামলা করা যায়, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এখানে তাহলে প্রশ্ন হচ্ছে একটাই, যে পার্সোনালি অ্যাগ্রিভেন্স যে গ্রিভেন্স এটা লাগবে কিনা। আর আরেকটা হচ্ছে অর্গানাইজেশন যেটা আছে বেলা, যেহেতু বেলা এই মামলা করতেছিল, তার কি লিগাল স্ট্যান্ডিং বা লোকাল স্ট্যান্ডিং আছে কিনা, মামলা করার যে অধিকার এটা কিন্তু আছে কিনা। তো আপিল বিভাগ এই ক্ষেত্রে কিন্তু অনেক যুগান্তকারী একটি রায় আমরা দেখবো দেয়। তো এখানে একটা ইউনানিমাস যে ডিসিশন আছে, সর্বসম্মত একটা রায় আমরা দেখতে পারি। তো আপিল বিভাগ সর্বসম্মতভাবে হাইকোর্টের রায় বাতিল করে ডক্টর মহিউদ্দিন ফারুকের আপিল মঞ্জুর করে। তো আদালত রায় দেয় যে আসলে আবেদনকারীর যে মামলা করার যে প্রয়োজনীয়তা আলটিমেটলি স্ট্যান্ডিং এটা ছিল। তার মানে হাইকোর্ট ডিভিশন কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখবো রিজেক্ট করে দিয়েছিল। হাইকোর্ট ডিভিশন কেন রিজেক্ট করে দিয়েছিল এটা আমরা একটু পরে দেখবো। তো তারপরে এই মামলাটি আবার পুনরায় হাইকোর্টের কাছে ফেরত পাঠানো হয়, যাতে অন মেরিট ডিসপোজাল এটা করা হয়, যে একটা মামলার মূল বিষয়বস্তুর উপরে। তো এরপরে আদালত সংক্ষিপ্ত মানে মূলত মামলায় যেটা হয় যে আদালত সংক্ষিপ্ত ব্যক্তি শব্দটির একটি উদার এবং প্রগতিশীল ব্যাখ্যা গ্রহণ করে। তারা বলেন যে কেবল সেই সব ব্যক্তি নয় যে আলটিমেটলি যে শুধুমাত্র পার্সোনালি অ্যাগ্রিভ হইতে হবে, এই ব্যাপারটা এরকম না। অলসো সিটিজেন্স অর ইন্ডিজেনাস অ্যাসোসিয়েশনস অ্যাক্টিং ইন গুড ফেইথ অ্যাড্রেস পাবলিক রংস। তার মানে কেউ যদি জনগণের অধিকার রক্ষায় জন্য কাজ করে, তাহলে ওই ধরনের যারা আছে তারাও কিন্তু এই মামলা করতে পারবে। এটা ইন্ডিভিজুয়াল হতে পারে কিংবা কোনো সংগঠনও হতে পারে। তো জাস্টিস মুস্তফা কামাল এই মামলার অথর জাজ। আমরা দেখবো উনি কেন এই মামলার আসলে মেইন অথর জাজ। আমরা প্রথমে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নামে একটা কেস আছে 1992 সালের, ওই মামলাটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করি। তো বাংলাদেশ সংবাদপত্র পরিষদ যে মামলাটা ছিল এটা হচ্ছে একটা মামলা করেছিল। তো তারা মূলত নিউজ পেপার যে এমপ্লয়িজ অ্যাক্ট ছিল ওইটার কিছু ধারা ওনারা চ্যালেঞ্জ করে বলেছিলেন যে ওইখানে যে অন্তর্বর্তীকালীন যে মজুরি বোর্ডের যে অন্তর্বর্তীকালীন যে পুরস্কার ছিল ওটাকে ওনারা অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ করেছিলেন। তো আবেদনকারীরা ওই মামলায় যুক্তি দিয়েছিলেন যে সংবাদপত্রের যে স্বাধীনতা আছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 39-এ, এটাকে ওই আইনটা লঙ্ঘন করেছে। তো শেষ পর্যন্ত এখন ওনারা জনস্বার্থ মামলা করতে চাচ্ছিলেন, যে অর্গানাইজেশনের পক্ষে একটা প্রতিনিধিত্বমূলক মামলা করতে চাচ্ছিলেন।
এখন এই মামলার অথর জাজ ছিলেন জাস্টিস মুস্তফা কামাল। জাস্টিস মুস্তফা কামাল এই ক্ষেত্রে লোকাস স্ট্যান্ডি যেটা ছিল ওটা রিজেক্ট করেছিলেন, রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে যে মামলা করা। কারণ ওনারা বলছিলেন, জাস্টিস মুস্তফা কামাল বলেছিলেন যে ওনারা বঞ্চিত কিংবা অসহায় শ্রেণীর পক্ষে কাজ করতেছেন না। নিউজ পেপার যে সংবাদপত্র পরিষদ যারা আছে তারা, ওনারা নিজেদের স্বার্থে মামলা করেছিলেন, যার জন্য ওনারা 102 অনুযায়ী হচ্ছে যে ডেফিনেশনটা আছে সংক্ষুব্ধ ব্যক্তির, ওনারা অ্যাগ্রিড পারসন না। কারণ ওনাদের নিজেদের যে আলটিমেটলি ওনারা ওলদি একটা অ্যাসোসিয়েশন, তারা নিজেরা আসতে পারে। যাদের পক্ষে মামলা করা হয়েছে তারা তো নিজেরা আসতে পারতো। তো সংবাদপত্র মামলার সাথে ডক্টর মহিউদ্দিন ফারুক মামলার ডিফারেন্স হচ্ছে এরকম যে দে আর নট রিপ্রেজেন্টিং ডাউন ট্রেডিং ট্রডেন সেকশন অফ দ্য সোসাইটি। কিন্তু ডক্টর মহিউদ্দিন ফারুক কিন্তু এই মামলায় আমরা দেখবো যে অ্যাগ্রিড পারসনের ডেফিনেশনে আছে। তো এই ক্ষেত্রে জাস্টিস মুস্তফা কামাল বললেন, the constitution should not be seen as mere replica of Westminster model, but as a document born from a war of independence, making the people its central actor. তো এর আগে আমরা অটোকথনাস কনস্টিটিউশন বলেছিলাম যে বাংলাদেশের যে সংবিধান এটা একটা স্বকীয় সংবিধান। তো এটা কিন্তু ওটার একটা অবজারভেশন। উনি বললেন যে আমরা আসলে ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি নাই, আমরা একটা স্বাধীন জাতি হিসেবে নিজস্ব আকাঙ্ক্ষার দলিল হিসেবে এই সংবিধানকে আমরা তৈরি করেছি। তো যার জন্য এটাকে আমরা আমাদের প্রিয়াম্বলে যে মহৎ উদ্দেশ্যগুলো আছে কিংবা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইট, সকল কিছু একসাথে দেখে আমাদের এই লোকাল স্ট্যান্ডার্ড যেটা আছে এই অ্যাগ্রি পার্সনের আমাদের ডেফিনেশনটা দিতে হবে। তো হোয়াইল ট্রেডিশনাল ভিউস অফ লোকাল স্ট্যান্ডার্ড স্টিল অ্যাপ্লাইজ টু ইন্ডিভিজুয়াল রাইটস, এ লিবারাল অ্যাপ্রোচ ইজ নেসেসারি ফর পাবলিক রংস। যে উনি বললেন যে আসলে ওই ট্রেডিশনাল রাইটের ক্ষেত্রে আমরা ওই আগের যে ভিউটা আছে ওটা রাখবো, কিন্তু পাবলিক রং যেটা আছে, জনস্বার্থ যে ক্ষেত্রে বিঘ্ন হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে একটা ওয়াইডার একটা ইন্টারপ্রিটেশন দিতে। তো ওনারা যে জেনারেশনস ইয়ের টু বর্ন, যে আলটিমেটলি আমরা আর্টিকেল 18টা, এখন ওই সময় আর্টিকেল 18টা সংবিধানের ছিল না, 18A, যার কারণে ওনারা রিজেক্ট করেছিলেন যে জেনারেশন এখনো আসে নাই তাদের জন্য কেউ রিপ্রেজেন্টেটিভ শুট করতে পারে। বাট বর্তমানে যেহেতু সংবিধানে 18A সংযুক্ত করা হয়েছে, তো বর্তমানে এটা পসিবল যে আপনি আপকামিং জেনারেশনের রাইট প্রোটেক্ট করার জন্য একটা রিট পিটিশন করতে পারবেন। তো উনি শেষ পর্যন্ত এটাই বললেন যে আমরা একটা ওয়াইড ইন্টারপ্রিটেশন দিয়ে, লিবারাল ইন্টারপ্রিটেশন দিয়ে আমরা লোকাল স্ট্যান্ডার্ড যেটা আছে এটা দিব, আর সংবাদপত্র কেস এখানে ভিন্ন। এরপরে চিফ জাস্টিস এটিএম আফজাল উনি খুব সুন্দর কথা বললেন, যে উনি বললেন যে আমাদের আসলে এই যে লোকাল স্ট্যান্ডার্ডের যে লিবারাল স্ট্যান্স, এটা এখন নতুন নয়। আমরা লিবারাল যে স্ট্যান্সটা, প্রগতিশীল ব্যাখ্যাটা আমরা আগেই নিয়েছিলাম, ওটা হচ্ছে কাজী মুখলিসুর রহমান কেসে। তো ওই ক্ষেত্রে উনিও বললেন যে লিবারাল ইন্টারপ্রিটেশন, এখানে যে আমরা বর্তমানে লিবারাল ইন্টারপ্রিটেশন কথা বলতেছি, এটা অন্যান্য দেশে যে সাফিসিয়েন্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল যেটা ইউজ করা হয় এটার সাথে অনেকটাই কাছাকাছি। তো উনি কিন্তু এই ক্ষেত্রে খুব সুন্দর একটা কথা বলেছেন যে সাফিসিয়েন্ট ইন্টারেস্ট করার ক্ষেত্রে উনি 1992 সালের রিও ডিক্লারেশন যেটা আছে, আপনারা জানেন যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিন্তু রিও ডিক্লারেশন একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র। উনি বললেন যে এই যে রিও ডিক্লারেশনটাই তাত্ত্বিক একটা ভিত্তি দেয় যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা আছে এটা করা যাবে। এর জন্য উনি কিন্তু এখন অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে ইন্টারন্যাশনাল লকে আমরা কিভাবে ইউজ করবো। তো হোসেন মোহাম্মদ এরশাদ কেস আছে আমাদের এখানে এই ক্ষেত্রে। তো এই মামলাটাও কিন্তু ইন্টারন্যাশনাল ল ইউজ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মামলা। কারণ আমরা দেখবো যে আমাদের চিফ জাস্টিস উনি হচ্ছেন এই যে একটা আন্তর্জাতিক ডিক্লারেশনকে আমাদের লোকাল স্ট্যান্ডার্ড লিবারালাইজেশনের ক্ষেত্রে উনি ব্যবহার করেছেন। এরপরে জাস্টিস লতিফুর রহমান যিনি আছেন, উনিও কিন্তু লিভিং কনস্টিটিউশনালিজমের যে একটা থিওরি আছে, উনি বলছেন যে কনস্টিটিউশন হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট, এটার ইন্টারপ্রিটেশন লিবারাল হইতে হবে টু মিট দ্য নিডস অফ টাইম অ্যান্ড দ্য ডিমান্ডস অফ দ্য পিপল। বর্তমান যুগের যে চাহিদা আছে, বর্তমান যুগের মানুষের চাহিদার ভিত্তিতে আমরা হচ্ছে এটার ব্যাখ্যা করব। তো বিচার পাওয়ার যে অধিকার আছে এটা শুধুমাত্র ধনী এবং ক্ষমতাশীলদের জন্য সীমাবদ্ধ করা উচিত নয়, বরং তার দরিদ্র এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য সহজলভ্য হইতে হবে, যে আমরা অ্যাক্সেস টু জাস্টিস যেটা আছে এটা বৃদ্ধি করতে হবে। আর কোর্টের উপর একটা পজিটিভ ডিউটি আছে টু অ্যাডভান্স অ্যান্ড সিকিউর দ্য প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস অফ পিপল। আলটিমেটলি এই যে জনগণের যে মৌলিক অধিকার এটা রক্ষা করার যেটা ডিউটি, এটা কিন্তু কোর্টের উপর কোর্টের একটা দায়িত্ব হিসেবে ফাংশন করতে হবে। সর্বশেষ জাস্টিস বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী খুব সুন্দর কিছু কথাবার্তা বলেন, যে উনি হার্ট ব্লিডস প্রিন্সিপালের নাম আপনারা শুনেছেন। উনি বলছেন, উনিও কিন্তু কিছুটা আলটিমেটলি লিভিং কনস্টিটিউশনালিজমের কথাই বলেছেন। এ কনস্টিটিউশন ইজ ডিজাইন্ড ফর অল টাইম টু কাম and its interpretation must be progressive in light of its objective. তো আপনারা জানেন অরিজিনালিস্ট ইন্টারপ্রিটেশন নামে একটা কথা আছে, যে যারা সংবিধান প্রণেতা আছেন তাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা এটাকে ব্যাখ্যা করব, কিন্তু ব্যাপারটা এরকমই না। তো অরিজিনালিস্ট ইন্টারপ্রিটেশন আমরা সবসময় সংবিধান প্রণেতাদের যে উদ্দেশ্য ওটা ধরে বসে থাকলেই হবে না, বর্তমান যুগের সাথে চাহিদা মিলিয়ে আমরা সংবিধানকে চিরদিনের জন্য যেহেতু তৈরি করেছি, এটার ব্যাখ্যা এবং উদ্দেশ্যকে প্রগতিশীল হতে হবে। তো উনি সংক্ষিপ্ত ব্যক্তির কথা বলতে যে খুব সুন্দর একটা বলছেন, পার্সন অ্যাগ্রিড ইনক্লুডস নট অনলি দোজ পার্সোনালি এফেক্টেড, তার মানে আপনি পার্সোনালি যে এফেক্টেড হন তাহলে তো আপনি পার্সন অ্যাগ্রিভডি, কিন্তু বাট অলসো ইনক্লুডস হুজ হার্ট ব্লিডস ফর হিজ লেস ফরচুনেট ফেলো বিংস, যে যার হৃদয় তার আলটিমেটলি
অন্যান্য যাদের কম ভাগ্যবান যারা নাগরিক আছেন, অন্যান্য সহনাগরিকগণ আছেন, তাদের জন্য যারা হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাদেরকেও আমরা বলবো যে সংক্ষিপ্ত ব্যক্তির আন্ডারে আসবেন। তো শেষ পর্যন্ত কোর্ট কিন্তু এই মামলায় তার মানে দুইটা ডিসিশন দিল। একটা হচ্ছে অর্গানাইজেশনও মামলা করতে পারবে যদি তারা পাবলিক কজ যেটা আছে ডাউন ট্রডেন পিপলসদের জন্য ওনাদের কজটা মুভ করেন। আর আরেকটা হচ্ছে আমরা দেখব স্ট্যান্ডিং এর যে ট্রেডিশনাল আলটিমেটলি পজিশনটা ছিল যে পার্সোনালি অ্যাগ্রিড হতে হবে, পার্সোনালি এফেক্টেড হতে হবে, ওটাকে আমরা চেঞ্জ করে এখন আলটিমেটলি হার্ট ব্লিডস প্রিন্সিপাল যেটা আছে এটাকে ফলো করতেছি, যে হৃদয় রক্তক্ষরণ হলে সংক্ষিপ্ত ব্যক্তির আমরা একটা লিবারাল ইন্টারপ্রিটেশন দিব। তো এই মামলায় আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রিন্সিপাল দেখতে পাই, যে কনস্টিটিউশনাল ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে লিবারাল ইন্টারপ্রিটেশন করতে হবে। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখলাম যে লিভিং কনস্টিটিউশনালিজম, আমরা সংবিধান ব্যাখ্যায় প্রগতিশীল যে আসপেক্টটা এটা সবসময় মাথায় রাখতে হবে। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে দেখবো যে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদেরও বিচার পাওয়ার সুযোগ আছে, তাদের পক্ষে কোনো সংগঠন মামলা করতে পারে। আর আরেকটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস ইনক্রিজ করতে হবে, প্রান্তিক জনগোষ্ঠী তারাও যেন অ্যাক্সেস টু জাস্টিস পান। আর এটা কিন্তু আলটিমেটলি আমাদের বাংলাদেশের, আমরা যদিও কাজী মুখলিসুর রহমান কেসের মাধ্যমে লিবারালাইজেশন করেছিলাম, বাট ফার্দার একদম ফাউন্ডেশনাল কেস হিসেবে আবার আমরা বলতে পারি রিভার্ট হয় এই কেসের মাধ্যমে। তারপর থেকে আমাদের বাংলাদেশে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে মানুষের অধিকার রক্ষা এবং পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ টুল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আশা করি যে আজকে আপনারা বাংলাদেশ যে ডক্টর মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ যে মামলাটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।